একটি বাড়িতে আমি তার স্ত্রীকে ডিভোর্স করার জন্যে তার নিজের বাড়িটা পর্যন্ত বিক্রি করতে হয়েছিল। আর বাকি যেটা অফিসিয়াল বিষয়, যেগুলো অফিসে হ্যারাসমেন্ট হচ্ছে, বাসের আমি দেখতে হ্যারাসমেন্ট হচ্ছে, অফিসে এরকম হয় অনেক দেখেছি আমরা। সঙ্গে সঙ্গে লিখিতভাবে একদম এখন অনলাইনে মেল করে দিতে পারা যাবে, অথবা লোকাল পুলিশ স্টেশনে সঙ্গে সঙ্গে লিখিত এফআইআর করে দিতে পারা যাবে। এখন খুব ভীষণ স্ট্রিংজেন্ট অ্যাকশন ইমপ্রম্পটলি নেওয়া হয়। বিবাহ বিচ্ছেদ যে আইন, ডিভোর্স আইন ভারতবর্ষে সাম্প্রতিককালে আইন। আমাদের ভারতবর্ষে বিবাহ বিচ্ছেদ বিষয়টা ছিল না। সাধারণভাবে হিন্দুদের বিবাহটাকে আমরা বলি ম্যারেজের স্যাক্রামেন্ট। স্যাক্রামেন্ট মিনস পবিত্র বন্ধন। এই যেটা বন্ধন, পবিত্র বন্ধন, তা আবার বিচ্যুতি হয় না। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। পারিবারিক শিক্ষাটা এতটাই জরুরি, আর যেটা আমাদের আজকে বর্তমান দিনে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তুমি বলো তো বিয়ের উদ্দেশ্য কি? সে বলে বিয়ের উদ্দেশ্য মানে হানিমুনে যাওয়া, আনন্দ করা। আদপেক্ষে তাই বিবাহ সংস্কার যে করার দরকার, ভারতবর্ষের যে বিবাহটা নষ্ট হয়ে গেছে, স্কুল অফ লটা ভেঙে গেছে। তাই কি এত ডিভোর্সের হার? একদম। স্বামী স্ত্রীর মধ্যে মূল যে সম্পর্ক শুধু শ্রদ্ধা। স্ত্রীকে শ্রদ্ধা করতে হবে এবং স্ত্রীও স্বামীকে শ্রদ্ধা করবে। স্বামী স্ত্রী ঝগড়া করবে আর সন্তান দেখবে, সন্তানের মনে হয় পিতার প্রতি অশ্রদ্ধা, নয় মায়ের প্রতি অশ্রদ্ধা আসবেই। আর অশ্রদ্ধা ঢুকে গেলেই সেই সন্তানের জীবনটা সাবারে চলে যাবে। নমস্কার, সিক্রেট জার্নি পডকাস্টে আপনাকে স্বাগত। আজকে আমাদের সাথে আছেন বিশিষ্ট ডিফেন্স লয়ার শ্রী জ্যোতির্ময় দাস মহাশয়। একাধারে উনি একজন আইনজীবী এবং তার একটি অন্য দিকও আছে, আধ্যাত্মিক দিক। তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শে দীক্ষিত একজন ব্যক্তিত্ব। নমস্কার দাদা, আমাদের সিক্রেট জার্নি পডকাস্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সকলকে আমরা ধন্যবাদ এবং আপনাদের এই উদ্যোগে আমি সাধুবাদ জানাই। ধন্যবাদ দাদা। আজকে আমাদের এই পডকাস্টে আমরা আলোচনা করব একটু পারিবারিক আইন নিয়ে, বিবাহ আইন নিয়ে এবং ডিভোর্স আইন নিয়ে। এর সঙ্গে আপনার অভিজ্ঞতায় আপনার দেখা এই ডিভোর্স সংক্রান্ত যে মামলাগুলো হয়, এত বেশি বেড়ে গেছে আজকাল, তো এর প্রতিকার কি হতে পারে, এটা আপনি আপনার মতো করে একটু যদি আমাদেরকে বলেন। তো প্রথমেই আপনাকে বলবো যে এই পারিবারিক আইনে এই ডিভোর্সের আইন হিসেবে নতুন কোনো কি অন্তর্ভুক্ত হয়েছে আমাদের যে ভারতীয় ন্যায় সংহিতায়? আগে তো কিছু অন্যরকম নিয়ম ছিল, আইন ছিল, এখন সেগুলো একটু পরিবর্তিত হয়েছে কি? আসলে প্রথমে আমাদের জেনে রাখা দরকার, এই বিবাহ বিচ্ছেদ যে আইন, ডিভোর্স আইন ভারতবর্ষে সাম্প্রতিককালে আইন। আমাদের ভারতবর্ষে বিবাহ বিচ্ছেদ বিষয়টা ছিল না। এটা এমনকি পাশ্চাত্যেও ছিল না। গ্রেট ব্রিটেনে সম্ভবত 1856 এই সময় করে একজন ব্রিটিশ সাহেব তার বিবাহ বহির্ভূত সম্পর্ক এটাকে বাস্তবায়িত করার জন্যে এই ডিভোর্সের যে বিষয়টা ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়। তারপরে তিনি তার যে প্রণয় যার সাথে ছিল তাকে বিবাহ করেন এবং তার স্ত্রীকে তিনি ডিভোর্স করেন। তার বহুকাল পরে এই ডিভোর্স, এই 13B হিন্দু ম্যারেজ অ্যাক্টে যে সেকশনস, এটা আমাদের হিন্দু আইনে, হিন্দু বিবাহ আইনের মধ্যে সংযুক্ত হয়। এখন বিষয় হচ্ছে যে ভারতীয় উপমহাদেশে সাধারণভাবে হিন্দুদের বিবাহটাকে আমরা বলি ম্যারেজের স্যাক্রামেন্ট। স্যাক্রামেন্ট মিনস পবিত্র বন্ধন। এই যেটা বন্ধন, পবিত্র বন্ধন, তা আবার বিচ্যুতি হয় নাকি? ভারতবর্ষে যে মুনি ঋষিরা, ঋষিদের দেশ তো, একেবারে ঋষিকে দ্রষ্টা পুরুষ বলা হয়, মানে সিনার, যারা যারা তিনি দেখেন সবটুকু যিনি, হ্যাঁ সিয়ার। তাই এই আমাদের যে আগামী জীবনে যেটুকু সমাজের ঘটনা পরম্পরা যা থাকবে, কেমন করে চলতে হয়,
সেটা পরীক্ষিত হতো বিভিন্ন স্কুলে, যেমন আমাদের স্মৃতিকারক ছিলেন যজ্ঞবালিকা সংহিতা, নারদ সংহিতা, মনু সংহিতা, কাত্যায়ন সংহিতা, বৃহস্পতি সংহিতা, নারদ সংহিতা, চরক সংহিতা, এইসব ডিফারেন্ট স্কুল অফ ল ছিল। তারা বিভিন্ন সাবজেক্টে রিসার্চ করতেন, আমাদের বৈদিক যুগে এগুলো পাওয়া যায়। এই যে বিবাহ সংক্রান্ত বিষয়গুলো সাধারণভাবেই পাওয়া যায়, এটা আমরা পাই নারদ সংহিতা এবং পাই মনু সংহিতা। উপযুক্ত বিবাহ কাকে বলা হয়, কেমন করে বিবাহ হওয়া দরকার, বিবাহের উদ্দেশ্য কি, এই বিষয়গুলো যেটা আমার মনে হয় যে পারিবারিক চর্চাটা একদম বন্ধ হয়ে গেছে, একেবারে হারিয়ে গেছে, একদম হারিয়ে গেছে। যে তোমার উপযুক্ত পাত্র কে, তুমি বাড়িতে নারী রূপে জন্মেছো বা পুরুষ রূপে জন্মেছো, এ বাড়িতে তোমার দায়িত্ব কি, তোমার করণীয় কি, এটা শেখাবে তার ইমিডিয়েট যিনি আচার্য, ইমিডিয়েট আচার্য, তার মা। একটা সন্তানের জীবনের প্রথম আচার্য হচ্ছেন তার মা। তার মা, তার মাকে দেখে সে প্রথম শিখছে কেমন করে কথা বলতে হয়, হাঁটতে হয়। তাই সাধারণভাবেই সন্তানকে দেখে বোঝা যায় তার মা বাবার মধ্যে সম্পর্কটা কেমন। যদি পিতামাতার মধ্যে সম্পর্কে যদি শ্রদ্ধা থাকে তাহলে সন্তান দেখবেন স্কুলে গিয়ে তারা মনোযোগী পড়াশোনা করতে পারে, শিক্ষকদের শিক্ষিকাদের শ্রদ্ধা সম্মান দেখায়। আর যে সমস্ত সন্তানরা অত্যন্ত টেম্পারামেন্ট কম সময়ে লস করে ফেলছে, মেমোরি ধরে রাখতে পারছে না এবং তাদের মধ্যে রিয়্যাক্ট করে ফেলছে কোনো সামান্য কথায়, শাসন করলে সে ক্ষিপ্র হয়ে যাচ্ছে, শিক্ষককে অশ্রদ্ধা করছে, একদম চারদিকে দেখতে পাচ্ছি এটা আমরা। ভেরি বিগিনিং, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। একদম ছোট থেকে, জন্মের পর থেকে সেটা দেখছে, শিক্ষকে গিয়ে মারছে, এসব দেখতে পাচ্ছি আমরা। হচ্ছে। এখন বিষয় হচ্ছে যে আমি কোথায় ধরবো? যদি দেখি যে তাকে রিপোর্টিং হলো, তাকে স্কুল থেকে এসে মা তাকে মারধর করছে, বাবা মারধর করছে, আরে পিতামাতার যে দায়িত্ব কর্তব্য সে যদি তার বাবা মার জন্য না করে, তার সন্তান তাই করবে না, যা দেখে তাই শিখবে। এখন এই চ্যারিটি বিগিনস অ্যাট হোম, পারিবারিক শিক্ষাটা এতটাই জরুরি, আর যেটা আমাদের আজকে বর্তমান দিনে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবথেকে বেশি ক্ষতি করে পারিবারিক সংস্কার, যে সংস্কারের মধ্যে দিয়ে একটা সমাজ গড়ে ওঠে। আর সবথেকে বেশি যেটা উপেক্ষিত হচ্ছে সেটা হচ্ছে যে বিবাহ কার সাথে কার বিবাহ হওয়া দরকার, কম্প্যাটেবল ম্যারেজ, জেনেটিক্যাল কম্প্যাটেবল ম্যারেজ। বিবাহের উদ্দেশ্য কি? যদি একটা যারা বিয়া করতে যাচ্ছে, যাতে জিজ্ঞেস করা হয়, ভাই তুমি বলো তো বিয়ের উদ্দেশ্য কি, সে বলে হ্যাঁ বিয়ের উদ্দেশ্য মানেই হানিমুনে যাওয়া, আনন্দ করা। আদপেকু তাই। একটা নারী পুরুষের বিবাহকে শুধুমাত্র শারীরিক তাদের তৃপ্তির জন্য, প্রদানের জন্য, তা যদি হয়তো অনেক জায়গা উপায় আছে, তা তো নয়। তাই বিবাহের একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? বিবাহের উদ্দেশ্য হচ্ছে যে ভালো সন্তান, সুপ্রজনন। তাকে বলা হচ্ছে যে গুড প্রোজেনি। যদি গুড প্রোজেনি না আসে পৃথিবীতে, একটি মানুষ কিন্তু জন্মায়, মানুষ জন্মে গেলে তার পরিবর্তন হওয়া খুব মুশকিল। যে জন্মগত সংস্কার নিয়ে জন্মায়, পিতামাতা তাকে যে সংস্কার যেভাবে পৃথিবীতে আনছে, এই জন্মের পরে যে জন্মে গেল, জাইগোট ফর্ম হয়ে গেল, তার আর চেঞ্জ হবে না। তাহলে জাইগোট কখন ফর্ম হচ্ছে, কীভাবে ফর্ম হচ্ছে? আমার গুরু ঠাকুর অনুকূল চন্দ্র কাজে একদিন প্রশ্ন করছিলেন, তখন পাবনায় তিনি থাকছেন,
ওই প্রফুল্ল কুমার দাস, তিনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তখন এমএ পরীক্ষা দিয়ে চলে গেছেন ঠাকুর কাছে, তরুণ বয়স। তার কাছে বলছেন, ঠাকুর যে আপনি বলছেন যে এই যে সুবিবাহ, তার সঙ্গে হচ্ছে যে তিনি বলছেন যে উন্নত শোল তারা পৃথিবীতে মাতৃগর্ভে আসে, বলছে ও তো সূক্ষ্ম শরীর আছে, এটা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, আসবেই বা কী করে? সে তো বায়বীয় অবস্থায় আছে, আর এ তো মেটেরিয়ালস, স্পার্ম ওভামের ব্যাপার। তা এটা তো এন্ডোপ্লাজমিক বডি, আর ও তো একটোপ্লাজমিক, তা সেখানে কানেকশন হয় কি করে? ঠাকুর বলছেন যে নারী, স্ত্রী তার পুরুষকে, তার স্বামীকে যেভাবে ভাবিত করবে, করে তার প্রতি আনত করাবে, সেই কোয়েসিভ ইন্টেন্সিটি অফ আর্জ নিয়ে তেমনতর ওই যে যারা ডিপার্টেড হয়েছিল, যে সোলগুলো ডিপার্টেড অবস্থায় একটোপ্লাজমিক বডিতে আছে, সূক্ষ্ম শরীরে আছে, সেই তেমনতর ভাব অনুযায়ী সেই ডিপার্টেড সোল সে চুজ করবে আমার মা বাবা কে হবে। মা বাবা চুজ করবে না, মা বাবার ভাব তরঙ্গ যেমন হবে যদি ম্যাচড করে, তখন সে গর্ভে আসবে। তাহলে আমি চুজ করছি আমার মা বাবা কেমন হবে যখন আমি একটোপ্লাজমিক অবস্থায় আছি। বাবা মা চুজ করছেন না, বাবা মা তার যেভাবে মিলিত হচ্ছে সেই ভাবটাকে আমি চুজ করছি, অতএব আমার চুজিংয়ের ওপরে আমি সেই গর্ভ পাচ্ছি। তাহলে নির্ভর করে তাহলে আমি দেহটা কীভাবে ছাড়ছি, আমি এই দেহটাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইফ আমি কি ভাব নিয়ে ছাড়ছি, সেই ভাব অবস্থায় কিন্তু আমি আসছি। তাহলে খুব বিশেষ বিষয় হচ্ছে যে মানুষের মাতৃগর্ভ পাওয়াটা আমার চুজিংয়ে, এটা বাপ পিতামাতার নয়। তাহলে বিষয় হচ্ছে দেখবেন অনেক সময় দেখবেন একটা যদি আপনি ওই কোনো ফল, যেমন নারকেল, আপেল কাটলেন মাঝখান থেকে, 20-30টা যদি আপনি নারকেলের মালা কেটে দিলেন, ভেঙে দেওয়ার পর দেখবেন এবার ম্যাচিং করার সময় দেখবেন সব কটা লাগাচ্ছেন, লাগছে না, কিন্তু যেটা ওইটা সেটা খাপে লেগে যাচ্ছে। ওই একটোপ্লাজমিক অবস্থা আর এন্ডোপ্লাজমিক অবস্থা, ওই নারকেল দুটো জায়গায় যখনই হবে তখনই জাইগোট ফর্ম হবে। তখন একটা সন্তানকে জন্ম দেওয়া, এই দায়িত্বপূর্ণ কাজটা সব থেকে অবহেলায় করা হয়। আমি সন্তানকে আহরণ করছি, এই কাজটা পিতামাতা সব থেকে দায়িত্ব কেয়ারলেসলি করে। তার ফলে কি হচ্ছে, উন্নত প্রজন্ম আসছে না। আর যেটা করার দরকার, যে বিবাহ সংস্কার যে করার দরকার, ভারতবর্ষের যে বিবাহটা নষ্ট হয়ে গেছে, স্কুল অফ লটা ভেঙে গেছে। তাই কি এত ডিভোর্সের হার? একদম। স্বামী স্ত্রীর মধ্যে মূল যে সম্পর্ক শুধু শ্রদ্ধা, স্ত্রীকে শ্রদ্ধা করতে হবে এবং স্ত্রীও স্বামীকে শ্রদ্ধা করবে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, শ্রদ্ধা। এই শ্রদ্ধা ছাড়া, শ্রদ্ধার জন্য আমার স্ত্রী যদি আমাকে খেতে না দেয় তাও আমি আমার স্ত্রীকে ভালোবাসবো। তাই আমার স্বামী আমাকে 4টে কাপড় কিনে দিল বা আমার প্রয়োজন ফুলফিল করতে পারলো কি না পারলো, আমার দেখার দরকার নেই। আই লাভ মাই হাজব্যান্ড, আমি আমার হাজব্যান্ডকে খুশি করব। সিমিলারলি হাজব্যান্ডও তার ওয়াইফকে শ্রদ্ধা করবে। কারণ আমি আমার স্ত্রীকে শ্রদ্ধা করব কেন? কারণ আমি মাকে শ্রদ্ধা করি তো আমার, আর আমার স্ত্রীও তো জায়া, স্ত্রীর আরেক নাম জায়া মানে যে জন্ম দেয়। আমি তো একা জন্ম নিতে পারছি না, আমার এত ক্ষমতা নেই আমি নিজে ক্লোনিং করে নিজেকে জন্ম দেব, নট দ্যাট। এটাকে আইন প্রসিদ্ধ না, এটা হচ্ছে যে অশাস্ত্রীয়। তাই আমাদের এই ক্লোনিং আইনগতভাবে নিষিদ্ধ। তাহলে আমি জন্ম নিতে পারছি না বলেই একজনকে প্রয়োজন যে আমাকে জন্ম দিতে পারে, আমার স্ত্রী। তাহলে আমার স্ত্রী তো আমাকেই ক্ষুদ্র বা আমার সন্তানকে জন্ম দিয়েছে।
তাহলে স্ত্রী এক অর্থে তো আমার মাই। তাই স্ত্রীকে যদি আমি শ্রদ্ধা না করি, রেসিপ্রোকালি আমার স্ত্রীকে আমার শ্রদ্ধা করতে পারে না। তাহলে এই শ্রদ্ধা যদি থাকে একে অপরের ক্ষেত্রে, তাহলেই কিন্তু একটা উন্নত প্রয়োজনই আসা সম্ভব। তাই ঠাকুর একটা বাণী আছে, বলছেন ওই স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলে পুলায় দেখে, গোল্লারে সদরদ্বারে বাছাগুলারে রাখে। স্বামী স্ত্রী ঝগড়া করবে আর সন্তান দেখবে, সন্তানের মনে হয় পিতার প্রতি অশ্রদ্ধা, নয় মায়ের প্রতি অশ্রদ্ধা আসবেই। আর অশ্রদ্ধা ঢুকে গেলেই সেই সন্তানের জীবনটা সাবারে চলে যাবে। তাই অশ্রদ্ধা কখন ঢুকতে দিতে নেই। আজকে ছাত্রীরা কি হচ্ছে, আমি তো দেখি যখন আমি কোর্টের পাশে বারান্দায় দাঁড়াই, দেখি নব্য যার সব উকিলবাবু হয়ে এসছে, তো বাইরে সব কলেজে বাচ্চা ছেলেমেয়েরা পড়ছে, দেখি তো তারা সাধারণভাবেই যেগুলো হচ্ছে বর্জ্য ধূমপান করছে, এগুলো ভালো না, দৃষ্টিকটু লাগে। এই সমাজ ব্যবস্থাটা আজ থেকে তো 20 বছর আগে ছিল না। তার প্রকৃত শিক্ষাও পাচ্ছে না। এখন আবার আমার মনে হয় পারিবারিক শিক্ষা পাচ্ছে না। আর শিক্ষা মানে তো লিটারেশন নয়, শিক্ষা মানে শুধু বই পড়া না। আমার তো মনে হয় অদ্ভুত ব্যাপার, যারা যত লিটারেলি হাইলি লিটারেলি এডুকেটেড, যারা বেশি ডিগ্রি আছে, তারা ততটাই হচ্ছে যে ওই আনএডুকেটেড। যারা যতটাই শিক্ষিত বেশি বড় ডিগ্রি তারা ততটাই আনএডুকেটেড। আমি ব্যক্তিগত এটা আমার ব্যক্তিগতভাবে দেখেছি তারা মানে না। আমি যদি আমার শিক্ষককে, স্কুলে গেছি, আমার শিক্ষকের কাছে অঙ্ক শিখতে গেছি, আমি প্রথমেই যদি আমার শিক্ষকের অশ্রদ্ধা থাকে, আমি কোনোদিন অঙ্ক শিখতে পারবো না। প্রথমেই শিক্ষকের জন্য আমার কাছে আমার শ্রদ্ধা রাখতে হবে, আমায় বিশ্বাস করতে হবে আমার শিক্ষক অঙ্কটা ভালো জানে, আমাকে শেখাতে পারবে, আমি তার কাছ থেকে জ্ঞান আহরণ করব, আমাকে শ্রদ্ধা রাখতে হবে। আমার শিক্ষক এই শ্রদ্ধাটা আমাকে শেখায়। আমার শিখে শ্রদ্ধা হবে তা কিন্তু না, শ্রদ্ধা থাকলে তবে মানুষকে গ্রহণ করতে পারবে, শ্রদ্ধা না থাকলে মানুষ গ্রহণ করতে। আমি কথাগুলো বলছি, যারা শুনবে, যারা আপনারা শুনছেন, যদি আমার প্রতি এতটুকু শ্রদ্ধা থাকে কথাগুলো গ্রহণ করবেন, যার প্রতি শ্রদ্ধা নেই গ্রহণ করবে না। তার জন্যে শিক্ষককেও আবার আদর্শ হতে হবে, তারও আইডিয়ালিস্টিক লাইফ দরকার। তাই ঠাকুরের বাণী আছে, শিক্ষকের নাই ইষ্টে টান, কে জাগাবে ছাত্র প্রাণ। তাই শিক্ষকের ইষ্টের উপর টান থাকতে হবে। তাই বাবা মাকেও আদর্শের প্রতি অনুরক্ত হতে হবে। হ্যাঁ, অবশ্যই। আর তেমনতর জন্মগতভাবে তার সংস্কার তেমনভাবেই তাকে পৃথিবীতে আনতে হবে। একটা সন্তান জন্মাবার তার 20 বছর আগে তার জন্ম হয়ে যায়। ঠাকুর বলছে 20 বছর আগে। আমার স্ত্রীকে আজকে বলছিলাম, তাহলে আমার জ্যেষ্ঠ সন্তান এসছে, তখন তোমার বয়স 4 বছর। বলছি কেন? ঠাকুরের কথা অনুযায়ী 4 বছরের মধ্যে তোমার ওই জন্ম, তোমার সন্তানের ধারণা তোমার মনের মধ্যে এসে গেছে, আর সেটাই তোমার মনের মধ্যে তার জন্ম হয়ে গেছে। তারপরে তুমি তার থেকে আরও 21টা বছর পরে তুমি তার বাস্তব রূপ দেখছো পাচ্ছ। হ্যাঁ, তাই ঠাকুর এই যে বলছেন যে মানুষের এই অসুখ, আজকে এই সামাজিক অসুখ আমার মনে হয় করোনা মহামারীর থেকে অনেক বেশি মারাত্মক অবস্থা পাবে, যে আগামী দিন এখন তো পেয়েই গেছে। আজ থেকে আমি তো প্রায় 25 বছর আইনের পেশায় যুক্ত। প্রথমে যা হয়তো মাসে একজন আসতো কি 2 জন আসতো, এখন প্রতিদিনই 3-4 জন 5 জন আসে। তাহলে তখন মাসে যেটা 2-3টে আসতো 25 বছর আগে বা 20 বছর আগে, আজকে প্রতিদিনই 4-5টা করে আসে। ছোট থেকেই তো অশ্রদ্ধা শিখছে, তারা তো কাউকেই শ্রদ্ধা করতে পারে না। আজকালকার যারা দেখতে পাচ্ছি চারিদিকে ছেলেমেয়েরা বেশিরভাগ, তারা শ্রদ্ধাই শেখেনি, কাউকেই শ্রদ্ধা করে না। তো বড় হয়ে তারা তাদের স্পাউসকেও শ্রদ্ধা করবে না একই রকম ভাবে। তো এর থেকেই আমার মনে হয় ডিভোর্স হার এত বেড়েছে। একদম। আর বিষয় হচ্ছে যে এই যে আর একটা সমাজের একটা বিষয় হচ্ছে যে আমাদের ছোট থেকে শেখানো হয়, তুমি ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা করলে তুমি এই চাকরিটা পাবে। তুমি ভালো করে পড়াশোনা করো, তুমি পড়াশোনা করলে
এই রকম গাড়ি তুমি চড়বে। অ্যাম্বিশন। অ্যাম্বিশন, এই কেন অ্যাম্বিশন? যদি অ্যাম্বিশন একটা দ্রব্যের প্রতি হয়, যে অ্যাম্বিশন যদি ব্যাংক ব্যালেন্সের প্রতি হয়, তার থেকে অবমাননাকর আর কিছু হতে পারে না। ছোটোবেলায় বলা হয় না তো, তুমি বড় হয়ে ওই দেখো স্বামী বিবেকানন্দ দেখতে পাচ্ছ, 39 বছর বয়সে যা করে গেছে, আজকে ভারতবর্ষ হাজার হাজার বছর তাকে জীবিত রাখবে। একটি মানুষের আয়ু 39 বছর শেষ হয়ে গেল, চলে গেল, কিন্তু তাকে ভারত সারা পৃথিবী কত বছর তাকে বাঁচিয়ে রাখবে জানি না, আরো রাখবে বহু বছর, তাকে বাঁচিয়ে রাখবে। এই দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশের জন্য তিনি এই করেছেন, তুমি এরকম হও। এই দেখো রাজা রামমোহন রায়, এই দেখো ঠাকুর রামকৃষ্ণদেব, এই যে আদর্শ, তুমি এই রকম আদর্শে নিজের আইডিয়াল করো। ঠাকুর অনুকূলচন্দ্র দেখো, তিনি এমন করে মানুষকে তৈরি হতে বলেছেন, তা আমাদের ছোটোবেলাতেই দীক্ষা হয়ে যায় 12 বছর বয়সে। তারপরে আমরা তো বাবা মাকে দেখি সকালবেলা প্রণাম করতে হয়, প্রার্থনা করতে হয়। হ্যাঁ, এইটা আমাদের তো কষ্ট করে করতে হয়নি। বিষয় হচ্ছে যে প্রত্যুষে ঘুম থেকে ওঠা, প্রার্থনা করা, গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করা, এগুলো তো আমাদের কষ্ট করে করতে হয়নি। ছোট থেকে জন্মেছি, এইটার মধ্যেই বড় হয়েছি। যেমন মানুষ খায় দায়, শ্বাস প্রশ্বাস নেয়, প্রকৃতি দেখছে, হাঁটছে, চলছে, খেলছে, তেমনি আমরা এটা অভ্যস্ত হয়ে উঠেছি। আর ঠাকুর যেটা বলছেন যে আর্য কৃষ্টির পুনরুদ্ধার, তিনি নতুন কোনো ধর্ম দিতে আসেননি, নতুন কোনো কিছু প্রবর্তন করতে আসেনি। তিনি এসছেন পুরনো যে আমাদের কৃষ্টি সংস্কার যে হারিয়ে গেছে, এটাকে পুনরুদ্ধার করার জন্য তিনি এসছেন। আর যে চলনে তিনি আইডিয়ালিস্টিক যে লাইফ, যে চলন তিনি আমাদের ইন্ট্রোডিউস করছেন, আমাদের হারিয়ে গিয়েছিল, এটা তিনি পুনরায় এই কালচারটা আমাদের মধ্যে রপ্ত করে দিচ্ছেন, এই যে পোথন করে দিচ্ছেন জীবনগুলোর মধ্যে, পরিবারগুলোর পারিবারিক সংস্কার তিনি দিয়ে দিচ্ছেন। এই সংস্কার মধ্যে যে শিশুরা জন্মাবে, আদপেও তারা আইডেন্টিফাই করতে পারবে হোয়াট ইজ রং, হোয়াট ইজ রাইট, হোয়াট অট টু ডু, হোয়াট নট টু ডু। আমি কোনটা করব, আমায় কেউ ডিকটেট করবে না, কারণ আমার আইডিয়াল, ওই বলছিল আইডিয়াল আবার ফিক্সড হয়ে আছে, কনস্ট্যান্ট। কারণ আমি তখনই নিজেকে বলবো যে দিস ইজ পারফেক্ট। যদি আপনাকে বলা হয় সঙ্গে নিজেকে আমি একটা জায়গায় নিয়ে আসবো, তার কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করব। কারণ যদি আপনাকে বলা হয় যে তিতো মিষ্টি, হ্যাঁ, যদি বলা হয় যে লবণ নোনতা, কি ধারণা আসবে? কোনো ডেসক্রিপশন দিয়ে বোঝাতে পারবেন? যদি বলে সৎ, টেস্ট, এটা অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস। সৎ, অসৎ, হ্যাঁ, এইগুলো কোনো ভাষা, কোনো ডেসক্রিপশন দিয়ে বোঝানো সম্ভব নয়। আমরা বলি এটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, যেটা আমরা ধরতে পারি না বা আমরা আলাদা করে দেখতে পাই না, কিন্তু এটা আমরা উপলব্ধি করতে পারি। ঈশ্বর, আমরা কি ঈশ্বর বলি? মানুষ আকাশের দিকে তাকায়, ঈশ্বর, ভগবান। আমরা বললাম ডাক্তার, ডাক্তার ভগবানের মতো। আসলে বিষয় হচ্ছে যে দ্রব্য ছাড়া যেমন কোনো গুণ হয় না। আপনি মিষ্টির কথা চিন্তা করলেই আপনার মনে আসবে হয় রসগোল্লা, নয় চিনি মিষ্টি। তিতোর কথা চিন্তা করলেই আসবে আপনার নিমপাতা, নই কালমেঘ, নই করলা। নুন মানে লবণের কথাই তো আসবে। তাহলে দ্রব্য ছাড়া যেমন গুণ হয় না, তেমনি মানুষ ছাড়াও ওই সৎ অসৎ হয় না। সৎ বলতে সৎ মানুষকে বোঝায়, অসৎ বলতে অসৎ মানুষকে বোঝায়। আর ঈশ্বর বলতে যে মানুষের জীবনে ঐশী গুণের প্রভাব পড়ে, যে মানুষের জীবনে ভগবৎ সত্তার বিকাশ ঘটে, সেই ভগবান। আদর্শ, আইডিয়াল পারসন। এই আইডিয়াল আদর্শ, এই যে ভগবৎ সত্তার বিকাশ, ঐশী গুণের প্রকাশ, ঈশ্বরত্ব গুণ, ঈশ্বরের কিছু গুণ। ঠাকুর এক জায়গায় বলছেন যে ঐশ্বর্য মানে কি? জিজ্ঞাসা ঐশ্বর্য মানে কি? আমরা বলি ধন দৌলত, হিরে মানিক সোনা। ঠাকুর তা না, ঠাকুর বলছেন
মানুষের চরিত্রের জীবন, যশ ও বৃদ্ধি, জীবন, যশ ও বৃদ্ধি যার মধ্যে সঞ্চারিত, তার মধ্যে সেই ঐশ্বর্য গুণের সমাহার ঘটে। জীবন, যশ ও বৃদ্ধি, এটা যে ঐশ্বর্য। তার আদর্শ মানে কি? আদর্শ মানে ওই পারফেকশন। এই সংসারের মধ্যে থেকে, এই জগৎ সংসার বাইরে কিছু না। এই দেহটা আছে বলেই আমার এই ষড়রিপু আছে, আমার এই কমপ্লেক্স আছে বলেই এই পরিবেশটা সুন্দর লাগছে, কথা বলতে ভালো লাগছে, এই আকাশটাকে আমি উপভোগ করছি। কারণ এই ইন্দ্রিয় দিয়েই, আবার এই ইন্দ্রিয় দিয়েই একটি মানুষকে আবার হত্যা করছে। একটা ডাক্তার ইন্দ্রিয় দিয়েই সে ডাক্তার মানুষকে বাঁচিয়ে তুলছে। তাহলে এই যে আমাদের যে মধ্যে যে যা আছে, যা বিল্ড আপ হয়ে আছে, সেই জন্মগতভাবে বিল্ড আপ হয়ে এসছি। আমার এই মোবাইলে যে সফটওয়্যার যেমন ফাংশনিং হবে, যদি মোবাইলটা সফটওয়্যার ছাড়া আমাকে কোম্পানি দিয়ে দিল, তাহলে মোবাইলটা রান করবে না। তাহলে এর সফটওয়্যারগুলো কোম্পানি ইনস্টল করিয়ে দিয়েছে। তাহলে আমার কমপ্লেক্সগুলো আছে বলেই আমি, নাহলে চেয়ারের মতো হয়ে যাব, মোবাইল ফোনটার মতো হয়ে যাব। তাহলে কমপ্লেক্সগুলো নিয়েই আমি, তা আমার জীবনে করার কি? আমি কমপ্লেক্সগুলোর মধ্যে থাকবো? আমি কমপ্লেক্সগুলো তো নিয়েই জন্মেছি, ছাড়তে তো পারবো না। তাহলে হু ইজ অ্যাবাভ দ্য কমপ্লেক্সেস, অ্যাবাভ দ্য রিজিয়ন, যিনি সমস্ত কমপ্লেক্সের বাইরে থেকে আসেন, অবতরণ করেন, আর আমি কি কমপ্লেক্সের বাইরে থেকে গিয়ে আমরা উত্তরণ ঘটাই। উনি অবতরণ করছেন আর আমাদের উত্তরণ, আর আমাদের এই উত্তরণ হলেই কিন্তু তার সঙ্গে আমার মিলিত হতে পারি। যেমন দাঁড়িপাল্লায় দেখবেন একটা ফিক্স পয়েন্ট থাকছে, সে কি নড়ছে না চড়ছে না, কনস্ট্যান্ট। আর একদিকে ওজন থাকছে আর একটা দিকে আমরা দ্রব্য দিচ্ছি, মেলাচ্ছি। এই উঠতে উঠতে এক সময় দেখা গেল যে ওই কাঁটাটা এদিক ওদিক করতে করতে মাঝখানে দাঁড়াচ্ছে, মানে ইজ আইডিয়াল। তাহলে আমি চরিত্রের আমার যে কমপ্লেক্সগুলো আছে, আমি কতটুকু সেটাকে ব্যবহার করব, কতটুকু ব্যবহার করব না, কি করার দরকার, কোনটা করা উচিত, এইটা আমার আইডিয়াল থাকলে, কনস্ট্যান্ট আইডিয়াল থাকলে, তখন আমি বুঝতে পারবো আমার পারফেকশনটা লেভেলটা কতখানি যাচ্ছে। তাই দরকার একটা জীবন্ত আদর্শ, লিভিং আইডিয়াল, অলওয়েজ লিভিং আইডিয়াল। সেভ অ্যান্ড এক্সপেক্ট লিভিং আইডিয়াল। একটা মানুষ পারফেকশন হতে পারে না, নেক্সট টু ইম্পসিবল, হয় না। আর তিনি হচ্ছেন বর্তমান যুগ পুরুষোত্তম। তার মধ্যে থেকে সকল বিগত যারা আছেন, পূর্বতনকে অধিকার করি পরবর্তীর আবির্ভাব, স্বামী বিবেকানন্দ বলছেন পূর্বতনেরই নবকলেবর, তাতে আশ্রয় নিতে হয়। তার থেকে আশ্রয় নিলে কী হবে? তার যে লিটারেচার, তার যে কথা, তার যে দর্শন, তার মধ্যে থেকে আমি পূর্বতনকেই চিনতে পারবো। তাকে কিন্তু ফুলফিল করেন তিনি, তাই তাকে বলে ফুলফিলার দ্য বেস্ট। পূর্বতন যারা এসছেন সকলকে তিনি ফুলফিল করছেন এবং আরও কিছু দিয়ে যান, কারণ আগামী দিনের জন্যে আরও কিছু দিয়ে যাচ্ছেন, তাই তাকে বলে ফুলফিলার দ্য বেস্ট। তাকে আশ্রয় নিলে আমার মনে হয় যে আইডিয়ালিস্টিক লাইফ জীবন ব্যতীত একটি পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, রাষ্ট্র জীবন, কোনো জীবনই সফলতা পায় না। কোনো জীবনই কিন্তু একটা সাফল্যের দিকে পৌঁছতে পারবে না। তাই অবশ্যই জীবনে একজন আদর্শ একটা পয়েন্ট দরকার, একজনকে দরকার। তাহলে দেখবেন এইগুলো আসলে আমরা ডিসকাশন করি, অনেক সময় হয় কি এক একটা জায়গায় ডিসকাশন করছে, হয় ডিভোর্স, হয় নয় রাজনৈতিক, নয় সামাজিক। আসলে বিষয়টা ওই একটা মাস্টার কি, মানে তিনি যদি থাকেন তাহলে সব কটা আমি কিন্তু আনফোল্ড যেগুলো আমি ফোল্ড করতে পারবো। তাই তেমন তো একজনকে আমার আদর্শ জীবনে দরকার। দাদা, আপনাকে জিজ্ঞাসা করবো যে এমনি আজকালকার দিনে বহু মানুষ এই পারিবারিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রচুর দেখতে পাচ্ছি আমরা চারিদিকে নিউজ পেপারে যে প্রচুর মানুষ ভালো নেই, তাদের ডিভোর্সের নিয়ে তারা প্রচুর হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন।
অনেকে হয়তো সঠিক সময়ে কোনো আইনজীবীর কাছে যেতে পারেন না বা যেতে সংকোচ বোধ করেন। তো আপনাকে এই বিষয়ে একটু প্রশ্ন করব যে ধরুন একটা মানুষ, একজন হাজব্যান্ড যিনি রংলি অ্যাকিউজড হয়েছেন, এই 498A যেটা আগে ছিল, এখন ভারতীয় ন্যায় সংহিতায় বোধহয় সেকশন 85-86, তো এই আইনে যদি তাকে অ্যাকিউজ করা হয় এবং তিনি রংফুলি অ্যাকিউজড হন, সেক্ষেত্রে এই অ্যাকিউজড হাজব্যান্ড এবং তার ফ্যামিলি প্রাথমিকভাবে কি কি প্রতিকার পেতে পারেন একজন আইনজীবীর কাছে গেলে, এবং কি করবেন তারা, এই বিষয়ে একটু আমাদেরকে বলেন আমার এই চ্যানেলে। বিষয় হচ্ছে যে এই যে 498A এই ধারাটা ইনক্লুড হয়েছিল, মানে তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই সময় 1968 এই সময় হবে হয়তো 68এই ওটা ইন্ট্রোডিউস হয়েছিল ইন্ডিয়ান পিনাল কোডে। তখন সমাজ ব্যবস্থার মধ্যে এই ডাউরি, পণপ্রথার জন্যে গৃহবধূর উপর অত্যাচার, নিষ্পেষণ এবং তাদের খুন এসব করা হচ্ছিল, অত্যন্ত বেড়ে গেছিল। তারপরে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট এসব এলো, সেই সময় আইনটা ওখানে ইমপ্লিমেন্ট হলো। সংযুক্তি হওয়ার ফলে তখন নন অ্যাভেলেবল করে দেওয়া হলো। আসলে এই সমাজের যে ক্রাইসিসগুলো থাকে, এই ক্রাইসিসগুলো যখন উত্থাপিত হয়, বেড়ে যায়, তখন পার্লামেন্টে আইন পাস হয়, আইন করে সেগুলো রোধ করা হয়। সেই সমসাময়িক ব্যাপার এটা। আইন মানেই তো এক্সেপশনাল। সাধারণ মানুষ যে বসবাস করছে তারা প্রত্যেকেই একটা আইন মেনেই বসবাস করে, আর আইন প্রয়োগ হয় এক্সেপশনাল কেসে, যারা আইন মানে না। একটা মানুষ স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে, এটা ন্যাচারাল, কিন্তু আনন্যাচারাল যখন সম্পর্ক ভালো না থাকবে, একে অপরে অত্যাচারিত হবে, এটা আনন্যাচারাল। এক্সেপশনস যখন ঘটবে তখন ওই রাষ্ট্র তার আইন দ্বারা তাকে শাসিত করবে। আগে যেমন বৈদিক যুগে শাস্ত্র ছিল, শাস্ত্র মানে শাস্ত্র কথা এসেছে যা শাসন করে, রুল বুক। আর এখন হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভারতীয় যে আইন ব্যবস্থার মধ্যে ইন্ডিয়ান পিনাল কোড, অন্যান্য আরও সব যে মাইনর অ্যাক্টস আছে, সেখান থেকে এটা এসছে। এখন ব্যাপার হচ্ছে যে তখন যেটা প্রাসঙ্গিক ছিল এখন অতটা প্রাসঙ্গিক নেই। এর জন্যই সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন বেঁধে দিয়েছেন। পুলিশ তুম করে আগে 498A হলো সত্য মিথ্যে যাচাই করার আগে শ্বশুরবাড়ি থেকে তার স্বামী শাশুড়ি যারা ছিল সবাইকে নিয়ে জেলে ঢুকিয়ে দিল। হয়তো তারা জানলই না, কোনোদিন হয়তো তার স্ত্রীকে বা তার গৃহবধূকে এতটুকু কথাও বলেনি, এমন প্রচুর ভিক্টিমাইজড হয়েছে। এগুলো যখন মহামান্য সুপ্রিম কোর্টে এই বিষয়গুলো যাচ্ছে, তখন আইন প্রয়োগ হয়েছে 35A-তে, একটা তখন ছিল, এখন এসছে। আর তখন ওই 41A ছিল, সেটা ছিল CRPC-তে, ক্রিমিনাল প্রসিডিওর। এখন 35A এসছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারবে না, তিনি নোটিশ করবেন যে এরকম অভিযোগ হয়েছে আপনার বিরুদ্ধে, আপনারা আসুন, আপনার বিষয়টাই আমাদের বলুন, আমরা এনকোয়ারি করব। তবুও তো এই হ্যারাসমেন্ট চলে যাচ্ছে। এই রিসেন্ট অতুল সুভাষের কেসটা আমরা দেখলাম। বিষয় হচ্ছে যে হ্যারাসমেন্ট এইটা আছেই, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ যেটা বলছিলাম, যখন এই আইনটার প্রাসঙ্গিকতা ছিল তখন প্রয়োগ হয়েছিল, কিন্তু বর্তমান দিনে প্রাসঙ্গিকতা হারাচ্ছে। কারণ হচ্ছে আজকে চেঞ্জিং অফ সোসাইটি, এদের মেয়েদের ক্ষেত্রে, মায়েদের ক্ষেত্রে তাদের ফাইন্যান্সিয়াল আপলিফমেন্ট হয়েছে। আমরা স্বীকার করি বা অস্বীকার করি, ফাইন্যান্সিয়াল আপলিফমেন্ট হয়েছে, এবং তাদের সোশ্যাল যে ব্যারিয়ারগুলো ছিল তারা অনেকাংশে ভেঙে বেরিয়েছে। দাম্পত্য বা বিবাহটা সরলীকরণ হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে সবথেকে, এটা আমি বলি দুর্ভাগ্যজনক,
আমরা তার কিছু বায়োডাটা, যাকে বলে যে অন্তত পেডিগ্রি, মানে ইতর জন্তু জানোয়ারদের ক্ষেত্রে মানে কুকুরদের মধ্যে দাম বাড়ে যার পেডিগ্রি ভালো থাকে, হ্যাঁ, সেসব ব্যাপারে সেই কুকুরদের থেকেও আমরা একটু বোধহয় পিছন দিকে চলে যাচ্ছি। সেই পেডিগ্রি যাচাই না করেই একটি মেয়ে একটি ছেলেকে ফর দ্য কিছুদিনের জন্য ভালো লেগে গেল, বিয়ে করে ফেললো। একটি ছেলে একটি মেয়েকে বিয়ে করে ফেললো। আসল বিষয় ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আমি ওই পরিবারের মেয়েটিকে বাড়িতে নিয়ে আসবো, তাকে আদপেও ওই পরিবারের সংস্কার যা তাকে সেইভাবে কি আমি অ্যাডজাস্ট করতে পারবো? কি না পারলে বেরিয়ে চলে যাবে। যে পরিবারে বেড়ে উঠেছে একটি মেয়ে, তার সংস্কার সম্পন্ন মেয়ে, যে ছেলেটিকে চুজিং করলো, সে হয়তো দেখলো যে বদ্ধ মাতাল, জানতে পারলো না, হয়তো তার অন্য দোষ আছে। দেখলো ওই দিনে অনেক চেষ্টা করলো, চেষ্টা করতে করতে একটি সন্তান জন্ম হয়ে গেল। সবথেকে ক্রাইসিস কি জানেন তো? ওই সন্তানগুলো। কারণ এই পৃথিবীতে পিতা মাতা ছাড়া কোনো সন্তান তার ডেভেলপমেন্ট হতে পারে না, সুনাগরিক হয়ে উঠতে পারবে না, তারা এক একটা ক্রিমিনাল হয়ে উঠবে। পিতা মাতার সান্নিধ্য, তার স্নেহ, পিতার স্নেহ, মায়ের আদর, মায়ের আঁচল ছাড়া কোনো সন্তান যদি বড় হয়ে ওঠে, নিঃসন্দেহে জেনে রাখুন সে ক্রিমিনাল হবে। একটি সন্তানের বেড়ে উঠের পিছনে মায়ের আঁচল দরকার, ওই স্নেহের আঁচল, যে আঁচল আমরা প্রত্যেকেই পেয়েছি। সেই আঁচলে আমরা মানে মুখ মুছে গেছি, হয়তো এসে হাত পা ধুয়ে মায়ের আঁচলেই মুছেছি, হ্যাঁ, তা এখনো পর্যন্ত মায়ের আঁচলে মুখ মুছি। যখন বাইরে থেকে আসি, হাত মুখ ধুই, মা আঁচলটা বাড়িয়ে দেয়। সেই রান্না করা হলুদ মাখা আঁচল আজকে হারিয়ে গেছে। কেন হারিয়ে গেছে? এর পিছনে আমার দেখতে হবে যে সোসাইটি যে ব্যাকবোন, এই ব্যাকবোনটা যেটা বারবার বলি যে আদর্শ, আইডিয়াল, শ্রদ্ধা হারিয়ে গেছে। আর এখন তাৎক্ষণিক যুগ, আমার এক্ষুনি দরকার, এখন ফাট করে মোবাইলে দেখবেন যে লোনের অফার, যে একটা লোনের অ্যাপ্লাই করলে সেকেন্ডের মধ্যে লোন হয়ে যাচ্ছে, তারপরে সারা জীবন জীবনটাকে লাইফ হেল করে দিচ্ছে। একটা লোন হয়ে গেল, হ্যাঁ, মোবাইল ব্যাংকে চলে এলো টাকা, তারপরে সেই লোন আর জীবন শুনতে পারলো। এখন সেরকমই টুক করে একটা ফেসবুক হোয়াটসঅ্যাপে যোগাযোগ হলো, বিয়ে হয়ে গেল, সারা জীবনটা অন্ধকারে পাঠিয়ে দিচ্ছে। তার জন্য বিয়ের জায়গাটা, বিবাহের জায়গাটা আমাদের যে বৈদিক যে রীতি আছে, সেই রীতিকে অনুসরণ করা দরকার। এবং পরিবার একটি মেয়েকে শেখাবে যে তুমি আজ থেকে স্কুলে যাচ্ছ, তোমার সঙ্গে অনেক পুরুষের সংসর্গ আসবে, কিন্তু তোমার দূরত্ব ততটুকুই যেও যতটুকু সম্মানীয় দূরত্ব বজায় রেখো, এবং তোমার মনের মধ্যে যাকে তাকে স্বামী ভাবনা এনো না। এই বিষয়গুলো সন্তানদের মধ্যে পারিবারিকভাবে শিখিয়ে দিতে হয়। তুমি স্কুলে যাচ্ছ, কোনো মেয়ের সাথে সম্পর্ক গড়ার আগে, তার আগে তোমার বাবা মার সঙ্গে পরামর্শ করে নিও, বাবা মা তোমার শুভাকাঙ্ক্ষী। এই বিষয়গুলোও জানানো প্রয়োজন। এই পরিবারের মধ্যে সন্তানদের সাথে অন্তত এই পক্ষে বাবা মাদের খোলাখুলিভাবে আলোচনা করা দরকার, কোনটা পারফেক্ট ম্যারেজ। আজকে তো চারিদিকে দিয়েছে matrimonial.com। আমার আজকে সমাজ ব্যবস্থার মধ্যে এখন সুইচ থেকে আমি স্কিন থেকে আমার স্বামী পছন্দ করছি, আমার স্ত্রী পছন্দ করছি। আমি যাচ্ছি না তার পরিবারটা কি, জানছি না তার পরিবারের সঙ্গে আমার পরিবার কতটা অ্যাডজাস্ট হবে। তার ফলে অল্প দিনের মধ্যেই এই ডিভোর্সের একদম ব্রোকেন ডাউন হচ্ছে, এবং ব্রোকেন ডাউন দুটো জীবন্ত হচ্ছে না, দুটো পরিবার হেনস্থা হচ্ছে। এটা বলবো যে দাদা, এই হেনস্থা যেটা হচ্ছে, এই হ্যারাসমেন্টে প্রচুর মানুষ এখানে আমরা দেখতে পাচ্ছি সুইসাইড করছেন। রিসেন্ট টাইমসে অনেকগুলো পরপর আমরা দেখতে পেলাম। তো এক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে কিভাবে প্রতিকার হয়, এই একজন মানুষ যদি এরকম অবস্থায় পড়েন, তার প্রাথমিক কি করণীয়? প্রাথমিক করণীয় বলতে, যদি এরকম কেস হলো, এখন তো অনেকটাই সুরক্ষা আছে। যখন 35A বললাম, পুলিশের কাছে যাওয়া, তথ্য তুলে দেওয়া, এবং
তারা ইনভেস্টিগেশন করবেন, তখন একটা স্থানীয় ভালো আইনজীবীকে সঙ্গে রাখা। সাধারণভাবে এখন 498A কেসে অ্যারেস্ট হয় না, যদি হিনিয়াস ক্রাইম না ঘটে যায়। প্রিন্সিপাল অ্যাকিউজ বাদ দিয়ে, মানে স্বামী বাদ দিয়ে বাকি সকলেই জজ সাহেব ইনস্ট্যান্ট একটা গাইডলাইন দিয়ে আছেন, ম্যাজিস্ট্রেটরা সকলকে বেল্ড আউট করে দেন। তারপরে আমি দেখেছি, আমি রিসেন্টলি অনেকগুলো কেসে দেখলাম 490 কেসে FRT হয়ে গেছে, ফাইনাল রিপোর্ট FRT হয়ে যাচ্ছে। ব্যাপারটা পুলিশরাও ইনভেস্টিগেশন করে যখন দেখছি যে না এমন গ্রাউন্ডস নেই, FRT করেছে। তবুও তো এই এত লামসাম একটা অ্যামাউন্ট যেটা চাওয়া হচ্ছে অ্যালিমানি হিসেবে, এটাও তো একটা হ্যারাসমেন্ট, যেটা একটা মানুষ তার সারা জীবনে রোজগারই করতে পারবেন না, এর থেকেও বেশি অ্যামাউন্টের টাকা তার কাছ থেকে চাওয়া হচ্ছে। একদম এই জায়গাটা আমার অত্যন্ত ভাবনার জায়গা এবং কষ্টেরও জায়গা, যে একটি বাড়িতে আমি তার স্ত্রীকে মানে ডিভোর্স করার জন্যে তার নিজের বাড়িটা পর্যন্ত বিক্রি করতে হয়েছিল। এই আইনটাকে সত্যি আছে, মানে এটাকে দিতেই হবে তাকে? না, মেনটেন্যান্স 125 CRPC-তে যেমন খোরপোশ দিতে হবে যদি বিবাহ হয় এবং তার কনজুগাল লাইফ যদি তাদের কাটিয়ে থাকে, এবং যদি ডিপ্রাইভড হয় ওয়াইফ, তার সন্তানকে এবং ওয়াইফকে মেনটেন করতে হবে। তেমনি সন্তান না থাকলে ওয়াইফকে মেনটেন করতে হবে টিল ম্যারেজ, যতক্ষণ পর্যন্ত তার স্ত্রীর আবার দ্বিতীয়বার বিবাহ না হচ্ছে মেনটেন করতে হবে অ্যাকর্ডিং টু স্ট্যাটাস অফ হাজব্যান্ড। কিন্তু ওয়াইফ যদি কর্মক্ষম হন? না, কর্মক্ষম হওয়া এবং কাজ করা আলাদা। যদি রোজগার উপায়ী হন সেক্ষেত্রে না। ধরুন আগে চাকরি করতো কিন্তু এই অ্যালিমনি নেওয়ার জন্য চাকরি ছেড়ে দিয়েছে, না, তাহলে মেনটেন করতে হবে। এখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, সেভারাল হাইকোর্টে যে ফাইন্ডিংস, যে এখানে ইন্টারিম রিলিফ দিতে হবে। আর বিষয় হচ্ছে আমাদের এই জায়গায় দেখার হচ্ছে যে এই ভারতবর্ষে আমাদের মায়েদের যে ফাইন্যান্সিয়াল যে স্ট্যান্ডার্ড অফ লিভিংস ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে হ্যাঁ আপলিফ্ট হয়েছে, কিন্তু আপ টু দি মার্ক হয়নি। হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা এখনো পর্যন্ত মায়েদের ক্ষেত্রে কোনো যারা লেবারের কাজ তাদের রোজ কম। আপনি দেখবেন যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে মেয়েদের স্যালারি কম দেন এখনও আছে। তাহলে এখন সমাজের চোখে একজন স্কিল্ড ফিমেল এবং মেল কিন্তু প্যারালালি তারা কিন্তু রিকগনাইজড হচ্ছে না, স্যালারিড হচ্ছে না, গভর্নমেন্ট সেক্টর আলাদা। এখন বিষয় হচ্ছে যে বর্তমান সোসাইটি থেকেও এখনও পর্যন্তটা ওই জায়গাটা আমি চ্যালেঞ্জ করতে পারবো না যে ডিভোর্স হয়ে গেল। আমি দেখেছি লকডাউনের সময় প্রায় 9 করে 300-400 মামলা এরকম চলছে। যখন এতগুলো দিন লকডাউন চলছে, বহুদিন মেয়েরা খোরপোশের টাকা যারা নির্ভর করে সন্তানদের পালন করছে, খাওয়াতে পারছে না, তখন ওই কোভিডের মধ্যেও তখন বাড়ির চেম্বারে এসে দাঁড়িয়ে আছে, বলে স্যার এ মাসের টাকাটা পাওয়া যাবে না। কোনো হাজব্যান্ড অন্তত যারা একটু সহৃদয়তার সঙ্গে তারা টাকা পাঠিয়ে দিয়েছে, কিন্তু যারা মানবিকতা নাই 2 বছর মেয়েগুলো ডিপ্রাইভড হয়েছে এবং তাদের এমনকি ডেলিভারের কাজে নামতে হয়েছে। আমাদের গ্রামাঞ্চলে যারা আসছে তার ডেলিভারের কাজে নামতে হয়েছে। অতএব এ কথা আমি বলতে পারবো না যে 125 প্রয়োজন নাই। তবে একটা জিনিস, যে ওই ডিভোর্স করে লামসাম একটা বড় অঙ্কের টাকা দাও আমি তবে ডিভোর্স দেব, এই যে ব্যবসাটা এটা বেড়েছে। লামসাম মানে সাংঘাতিক বড় লামসাম, এটা বেড়েছে। তবে এই আইনটা আছে, আইনের এটা হচ্ছে যে একটা অন্ধকার দিক, দুটো দিক আছে, কিন্তু বেশিরভাগটাই এখনো পর্যন্ত ন্যায্য। এখন প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্সে PWDV অ্যাক্ট, তার যে মানিটারি রিলিফ এখনও ন্যায্য। এটা আছে বলেই এখনও পর্যন্তরা ডেস্টিটিউট লেডি যারা আছে, স্বামী পরিত্যক্ত, স্বামী বাচ্চা নিয়ে, তাদের না খেয়ে রাস্তার পাশে দাঁড়াতে হচ্ছে না। অন্তত
ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারছে এই কোর্টের মাধ্যমে টাকাটা পাচ্ছে বলে। যদি না থাকতো মারাত্মক ডেঞ্জারাস অবস্থা হয়ে যেত। তবে হ্যাঁ, একটা চেক অ্যান্ড ব্যালেন্স দরকার, যে সত্যি সত্যি একটা ইনভেস্টিগেশন একটা দরকার, যে সত্যি সেই মহিলা এই টাকাটা পেতে হকদার কি হকদার নয়। এমন কিছু সংস্থা থাকে ইম্পার্সিয়াল, যেমন পিডব্লিউডি একটা সংস্থা আছে, তাদের প্রোটেকশন অফিসার, তারা যাচ্ছে গিয়ে ইনভেস্টিগেশন করছে, সত্যি যেগুলো আছে নিডের প্রয়োজন হচ্ছে, প্রোটেকশন অফিসার সেগুলো একদম টিক মার্ক করে নোটিং করে করে জমা দিচ্ছে। তারপর আমাদের হিয়ারিং হয়ে ম্যাজিস্ট্রেট তারপর দেখে অর্ডার দিচ্ছে। আছে, কিন্তু ওই এখন বিষয় হচ্ছে, এটা বলছিলাম না এক্ষুনি দরকার, তাড়াহুড়োর মধ্যে আমার এক্ষুনি ডিভোর্স দরকার, আর একটি মেয়েকে এক্ষুনি বিয়ে করব। আর এইগুলো সব থেকে ক্ষতিগ্রস্ত কারা করছেন জানেন? যারা সেলিব্রিটি, তাদের দেখে মানুষ শিখছে। যারা সেলিব্রিটি, আর দেখুন না ওই যে যারা এত ভালো ভালো গান করছে, সব নেগেটিভ হতাশজনক গান, আজকে একটা বউ কালকে একটা বউ পাল্টাচ্ছে। এই যে রাজনৈতিক নেতারা, হ্যাঁ আমি নাম বলবো না, তারা এমএলএ টেমএলএ হয়ে আছে, তারা বছর বছর বউ পাল্টাচ্ছে। হ্যাঁ, নায়িকারা যারা ফিল্মে অভিনয় করছে, তারা হয়তো 3 বছর অন্তর একটা করে স্বামী পাল্টাচ্ছে। এই বিষয়গুলো এই সমাজে যারা আমরা দেখছি, প্রতিদিন যাদের দেখছি, টিভির সামনে দেখছি, তাদের চরিত্র যদি এই অবনমন হয়, যদি আমাদের রাজনৈতিক নেতৃত্বের যে চরিত্রের অবনমন হয়, সমাজে পার্কুলেট করবেই। সাধারণ পরিবারগুলোর মধ্যে দেখছে তো, একটা টিভি সিরিয়ালগুলো দেখুন, দেখবেন প্রত্যেকের একাধিক বিবাহ, এই সম্পর্ক সেই সম্পর্ক, সেই শেখাচ্ছে তো। এইটা চর্চা, এই যে আমাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তুমি এই রকম তুমি চারিদিকে তোমাকে বিলিয়ে বেড়াও, তোমার চরিত্র বলে কিছু নেই, তোমার আদর্শ বলে কিছু নেই, এক্ষুনি ভোগ করাই তোমার জীবনের মোক্ষ। এটা শেখানো হচ্ছে, ডেলিবারেটলি শেখানো হচ্ছে। এর জন্যই সামাজিক এই অধঃপতন। বিষয় হচ্ছে যে এই চুজিং, যে আমার বাড়িতে সিরিয়াল কেউ দেখে না, সংবাদ দেখে, বাচ্চারা হয়তো কিছু ওই কার্টুন ফাটুন দেখলো, সব দেখলো, তা এসব দেখা হয় না। কারণ আমি চুজিং, আমি কোনটা দেখব কোনটা দেখব না। তার আমার বাড়িতে হচ্ছে না, কারণ আমি দেখি না, আমার স্ত্রী দেখে না, আমার মা দেখে না। হ্যাঁ, মাঝে মাঝে মহাভারত দেখা হয়, সিরিয়াল এপিসোডগুলো দেখা হয়, আর বাচ্চাগুলো দেখি মাঝে মাঝে দেখে, আমারও দেখার নেশা হয়ে যায়। কারণ এইগুলো দেখলে কি হয়, মোরাল তৈরি হয়। মরালিটি তো খুবই অভাব আজকালকার দিনে। এইগুলো যদি আমরা পারিবারিক চর্চার মধ্যে নিয়ে আসি, আর এই সমস্ত যারা এইসব ফিল্ম স্টার যারা হচ্ছে, এই সমস্ত সেলিব্রিটি, এদেরকে একদম বর্জন করা দরকার। পারিবারিকভাবে আমি নিশ্চয়ই আমার বেডরুমে কোনো রাস্তার ক্রিমিনালকে বেডরুমে ঢোকাবো না। আমি জানি যে তার লম্পট, এই লোকটার এই দোষ আছে, তাকে নিয়ে এসে ধরে এসে আমি বেডরুমে ঢোকাবো না। কিন্তু আমি অজান্তে তাই ঢোকাচ্ছি তো, আমার বেডরুমে বড় সিরিজ কিনে তাকে ঢোকাচ্ছি, আমি এসি চালিয়ে দিয়ে সেটা দেখে আমি এনজয় করছি। কারণ সেই লম্পট মাতাল চরিত্রহীন লোকগুলোকে আমি আমার ঘরের দেওয়ালে লাগিয়ে রাখছি, তাদের অ্যাক্টিভিটি আমি দেখছি, অহর্নিশি দেখছি, আমার চরিত্রের মধ্যে প্রভাব পড়ছে, আমার সন্তান দেখছে। আসল ব্যাপারটাকে পরিবারের মধ্যে ইজি হয়ে গেছে, তার দেখছি ওখানে বসে মদ্যপান করছে, বাবা ছেলে সবাই মিলে করছে, প্রথমে এটা করাই যায়, এটাই স্ট্যাটাস, ওরা স্ট্যাটাস শেখাচ্ছে। হ্যাঁ, বিষয় হচ্ছে এই জায়গাটা, আমি কোনটা আমি করব, কোনটা করব না, কোনটা আমি গ্রহণ করব, কোনটা বর্জন করব, এটা হচ্ছে যে ওই বললাম আইডিয়াল। আমাকে আইডিয়ালে সবসময় ফিক্স পয়েন্ট, যেমন আইডিয়াল যদি আমাকে এটা করতে বলে আমি করব, আদারওয়াইজ করব না। আর আমার সংস্কার কি, নিজেকে জানতে হবে। তুমি কোন সংস্কার বিলং করছো, তুমি আর্য কৃষ্টিকে তুমি রিপ্রেজেন্ট করছো, আর ওইগুলো হচ্ছে যে আমাদের সমাজের যারা নিকৃষ্ট, আমাদের আর্য সমাজের মধ্যে তাদের কোনো জায়গা ছিল না, ওই কালচার ছিল না, সেটাকে আমদানি করা হচ্ছে। কারণ আমাদেরকে এইটা করলে ওই বহুজাতিক সংস্থা তারা ব্যবসা করতে পারবে, অর্থনৈতিক মুনাফা লুটবে, তাদের ব্র্যান্ড নেম বাড়বে। আমরা ব্র্যান্ডেড শার্ট পরছি, ব্র্যান্ড হতে চাইছি আমরা। আলটিমেটলি কি হচ্ছে, আমাদের
যে আর্য যে সংস্কৃতিটাকে আমরা না জেনে আমি অন্যের সংস্কৃতি নিয়ে আমি করছি। আর দেখুন আজকে আমেরিকা বলুন, জার্মানি বলুন, ফ্রান্স বলুন, দেখুন আপনি এতে দেখুন ওই রাশিয়া, দেখবেন এরা বাইরের কালচার নেন না, এতটাই কনজারভেটিভ রাশিয়া, ওরা রাশিয়ান ভাষা ছাড়া কথাই বলে, ইংরেজিতে কথাই বলবে না। কত আপলিফট সোসাইটি, নিজের সংস্কারের প্রতি কতটা দরদ ওদের। আর ফ্রান্সে দেখুন, দেখবেন নিজেদের সংস্কৃতি নিয়ে কত ওরা চর্চা করছে, ধরে রাখছে। আর আমরা যেগুলো হচ্ছে যে ওই পাশ্চাত্য যেগুলো হচ্ছে ফেলে দেওয়া ওগুলো বর্জন করছে ওরা, সেগুলো আমরা অ্যাডপ্ট করছি। দুর্ভাগ্য হচ্ছে এইটা। আর তার ফলস্বরূপ ডিভোর্স আইন তো আমাদের ছিল না, যেটা বলছিলাম, ছিল না। আর ডিভোর্সটাকে আমাদের ইন্ট্রোডিউস করেছি ওদের বর্জ্যটাকে আমরা গ্রহণ করছি। কারণ এটার মূল জায়গায় আমি নিজেকে জানছি না, আমি ভারতবর্ষকে জানছি না, পড়ছি না। আমি যদি বিবেকানন্দ পড়ি, যদি আলবেরুনি পড়ি, হ্যাঁ, আজকে ভারতে যে এই যে আমার বেশি নয়, চৈতন্য চরিতামৃত, ঠাকুর রামকৃষ্ণদেব কথামৃত, মা সারদা, ঠাকুর অনুকূলচন্দ্রের লিটারেচার, যে এত বই আমি পড়ি, একটু করে পড়ি না। বই পড়া তো কমেই গেছে, এখন সবাই মোবাইল ফোন অ্যাডিক্টেড। একটু পড়লে আমি কি করে আমি আমাকেই তো জানছি, আমি কোথায় জন্মেছি, আমার সংস্কার কি, সংস্কৃতি কি, আমার পরিবার কোন পরিবার, আমার এই মাটিটা, আমি কিসের মাটির উপর বসে আছি, আমার দেশ কি কথা বলে, আমার দেশ তো একসময় পৃথিবীকে শিক্ষা দিয়েছে, আজকে আমি সবটা হারিয়ে ফেলছি কেন? তখনই জানবে আসলে ব্যাপারটা কি। আমি জানতে চাই না, আমার এক্ষুনি ওই যে বললাম, আমার তাৎক্ষণিক সুখ, আমার ভোগবাদী সমাজ, আমার এক্ষুনি ইউজ অ্যান্ড থ্রো সময় চলছে, তো খারাপ হয়ে গেলে ফেলে দাও। হ্যাঁ, আর বৃদ্ধাশ্রম বাড়ছে আজকে, দুর্ভাগ্যের বিষয়। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে সবই তাই, এর এফেক্ট। আগামী দিনে আমাদেরকে এই বিষয়গুলো, আইন আমাদের খুব বেশি কিছু দেবে না, আইন বললাম এক্সেপশন। এই আইনটা প্রয়োজন হচ্ছে কেন? আমরা ওই যেটা বিধি মাফিক চলতে অভ্যস্ত হচ্ছি না বলে আমাদের মধ্যে বিকৃতি। মেডিসিন কখন প্রয়োজন হয়? শরীর রোগ আক্রমণ করলেই তো। তাহলে সমাজে রোগগ্রস্ত হচ্ছে, প্রিভেন্ট করছি না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটা আমরা জানছি না। আমি জীবনটা আমি যদি বিধি মাফিক না চালাই, তাহলে রোগগ্রস্ত হব। তো আমি প্রচণ্ড শীতে যদি খালি গায়ে স্নান করি, হব। আমি যদি প্রচণ্ড রোদ্দুর থেকে এসে ফ্রিজে ঠান্ডা জল খাই, রোগগ্রস্ত হব। বিধির মধ্যে আমি নেই বলে। তাই বিধি মানলে, বিধির মনে চলে শরীর খারাপ হবে না, একই রকম ব্যাপার। তাই আমি যদি সামাজিক যে আমাদের লকে মেনে চলি, তাহলে ওই লটার পার্লামেন্টের লয়ের প্রয়োজন হবে না। দাদা, আমরা তো আলোচনা করলাম কিভাবে একজন ফেকলি অ্যাকিউজড একজন হাজব্যান্ড কিভাবে তার প্রতিকার পাবেন। একই রকমভাবে আবার সত্যি করেও অনেক নারী কিন্তু এখনো পর্যন্ত তারা শ্বশুরবাড়িতে রিয়েলি একটা মানসিক এবং শারীরিক অ্যাবিউজ তারা কিন্তু শিকার হচ্ছেন। সেক্ষেত্রে কোন সময়, ঠিক কোন মুহূর্তে তার উচিত আইনের কাছে যাওয়ার, কোন সময় তার আইনের কাছ থেকে হেল্প নেওয়া দরকার? দেখুন, এটা এই সমাজ ব্যবস্থার মধ্যে এটা তো হয়, অস্বীকার করার জায়গা নেই। আমরা সম্প্রতি শুধু সংসারেই কেন, আমরাই দেখলাম তো আরজি করে এই যে নির্যাতিতার উপরে এই যে পাশবিক অত্যাচার এবং তাকে নৃশংসভাবে খুন, বাড়িতেও এবং কর্মক্ষেত্রেও তারা সমানভাবে মেলাইন হয়, অ্যাবিউজড হয়। হ্যাঁ, তাদের এমনকি মলেস্টেশন ঘটনাও ঘটে। এই বিষয়টা হচ্ছে সামাজিক ব্যাধি। আমার ব্যক্তিগতভাবে আইনের সুরক্ষা তো আছেই, আমার ব্যক্তিগত একটা যেটা মনে হয় যে এই মানসিকতা, যে নারীদের উপরে অত্যাচার করা, নারীদের হিউমিলিয়েট করা, এটা কতগুলো কারণের জন্য হয়। একটা হচ্ছে যে কোনো পুরুষের দ্বারাই হয়, সেই পুরুষ সেই
তাদের ক্ষেত্রে যখন তাদের বেড়ে ওঠা, যেমন আমি হিটলারের একটা ঘটনা বলি। হিটলার প্রেমিক মানুষ ছিলেন, কিন্তু হ্যাঁ, স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন, কিন্তু তার এই হিংস্র মানসিকতা তৈরি হওয়ার পিছনে একটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে হিটলারের মাকে, হিটলারের বাবা প্রত্যেক দিন রাত্রে মদ্যপান করে অমানসিক অত্যাচার করতেন। এমনকি যে আইস স্ল্যাবের উপরে তার মাকে বেঁধে রাখা হতো, চিৎকার করত। এই চিৎকারটা হিটলারের বাবা এনজয় করত। এটা দেখতে দেখতে হিটলার বড় হয়েছে। তার ফলে এই মানব জাতির প্রতি তার একটা প্রচণ্ড রাগ, ঘৃণা তৈরি হয়েছিল, এবং তার পজিটিভ যে ফোর্সটাও ছিল সেটা কিন্তু ডিস্ট্রাকটিভ। বিষয় হচ্ছে যে একটা পুরুষ মানুষ যে পরিবারের মধ্যে বেড়ে উঠছে, নিঃসন্দেহে দেখবেন যারা মেয়েদেরকে মেলাইন করছে, অত্যাচার করছে, অবশ্যই তার পারিবারিক কিন্তু এরকম ধারা আছেই কি আছে। আর বিশেষত আজকের বর্তমান দিনে দাঁড়িয়ে বলছি, পাশে রাষ্ট্র বাংলাদেশে তো যে নির্যাতন যে অমানসিক, এত ভাবা যায় না, এ তো কল্পনাতীত। ওদিকে এতে হচ্ছে, ইসরায়েলে হচ্ছে চারিদিকে, আর ভারতবর্ষ তার বাইরে নয়। ভারতবর্ষে প্রশাসনের প্রতি আমাদের যে নির্ভরতা অনেকটা কমে গেছে, কারণ প্রশাসনিক যে দায়বদ্ধতা, তারা অনেকটাই রাজনৈতিক দায়বদ্ধতার জায়গায় দাঁড়িয়ে তারা বোধহয় তাদের সামাজিক কাজটা, অফিসিয়াল যে কাজটা, সেখান থেকেও তারা পিছিয়ে আসছে, অথবা সেখান থেকে কম্প্রোমাইজ করছে। হ্যাঁ, এটা যদি তারা যে ঠিকঠাক করে, অনেকাংশে এই অপরাধগুলো বন্ধ হয়। আর এই অপরাধের পিছনে কাজ করে একমাত্র মানসিকতা। এই মানসিকতাটা কোনো আইন দিয়ে কিন্তু বন্ধ করা যাবে না। মাইন্ডেড কোনো আইনের শাসন দিয়ে, খুন করলে ফাঁসি হয়, লোকে জানতো, যাবজ্জীবন জেল হয়, তার খুন বন্ধ হয়েছে? হয়নি। তাহলে মানসিকতাটা বদলাতে হবে। আপনি আইন যতটাই স্ট্রিক্ট করুন, স্ট্রিনজেন্ট করুন, যতটাই তাকে কঠোর করুন, যাই করুন, অপরাধকে আপনি বন্ধ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আমাদের মানসিক পরিবর্তন না ঘটে, উত্তরণ না ঘটছে। মানসিক উত্তরণটা ঘটাতে হবে। কিন্তু যদি কোনো মহিলা যদি এরকম শিকার হয়ে পড়েন, সেক্ষেত্রে তখন উনি কি করবেন? ইনস্ট্যান্টলি তাকে থানাতে আশ্রয় নিতেই হবে। একদম থানাতে আশ্রয় নিতে। পারিবারিকভাবে যদি পারিবারিকভাবে যারা পারিবারিক এই অত্যাচারের শিকার হচ্ছেন, আমি তাদের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে নিতে বারণ করব। আমি একটু বলি, অনেক সময় আমরা এখন ধৈর্য কমে গেছে, মেয়েদের বলুন, ছেলেদের বলুন, পরিবার সদস্যদেরই বলুন, ধৈর্য কমে গেছে। আমি বলবো, বিবাহ যখন হয়েছে, যদি বিবাহ সব ঠিকঠাক থেকে থাকে, আপনি একটু ধৈর্য ধরুন। আমরা আমাদের বিবাদের মূল কারণ কি জানেন? আমাদের রুটে অনেক সময় পৌঁছই না। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে বিবাদ, তার ম্যাক্সিমাম হচ্ছে শুধু ভুল বোঝাবুঝি, একদম ছোট্ট বিষয় ভুল বোঝাবুঝি। বউকে খুশি করার মতো সহজ কাজ নেই। আর বাজার থেকে ঘুরে এসে যদি 5 টাকা দুটো মাথায় ক্লিপ, যদি বউ ভালোবাসে, যদি 5 টাকা 10 টাকা ক্লিপ কিনে এনে রাত্রিবেলা দেওয়া যায়, তোমার যে জিনিস কিনেছি, বউ বিরাট খুশি হয়ে যায়। কোনো গয়না সোনার দানা, গয়না, কোটি টাকা সব বউয়েরা চায় না। কিন্তু ইগো চলে আসে এই দুজনের মাঝখানে। ইগোটা কখন আসে? একে অপরকে না বুঝলে। আমি আমার বউকে খুশি করব, আমি প্ল্যান করি, আমার বউকে আজকে আমি রেগে আছে কোনো বিষয় নিয়ে, আমি রাত্রে যখন অফিস থেকে ফিরে তাকে খুশি করবো। সে কী ভালোবাসে আমি ভাবলেই হবে। স্ত্রীরা খুব বেশি চায় না,
আজকে আর্য ভারতবর্ষে আমি বলছি, এই বাংলার বইয়েরা খুব বেশি চায় না মেয়েরা, তারা কেয়ারিং চায়, বলে আমার স্বামীকে একটু কেয়ার করুক, তাকে ছোট কিছু জিনিস উপহার দিলে খুশি হয়ে যায়, তারা অনেক বহুমূল্য জিনিস চায় না। আর স্বামীদের ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে, এখন সব থেকে যেটা সমস্যা হচ্ছে যে পুরুষ মানুষদের, তারা ড্রিঙ্কস করা, এই যে মদ্যপান করা, এটা একটা কালচারের মতো চলে আসছে। অফিস থেকে ফেরার পথে ড্রিঙ্ক করছে, তার সঙ্গে হচ্ছে যে অবৈধ প্রণয়ে যুক্ত হয়ে যাচ্ছে, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স, এইটা প্রচণ্ড হারে বেড়েছে। এর ফলে কি হয়েছে, আমি শুধুমাত্র পুরুষরা নয়, মেয়েরাও, বাড়ির গৃহবধূরাও এর মধ্যে ইন্ডালজড হচ্ছে এবং তারা বিভিন্ন প্রভাবিত হচ্ছে। এর ফলে কি হয়েছে, সম্পর্কের মধ্যে অবিশ্বাস দানা বাঁধে। অবিশ্বাস দানা বেঁধে গেলে এই সম্পর্কটা খুব খারাপের দিকে চলে যেতে পারে, সঙ্গে সঙ্গে যে রিপেয়ার না করতে পারা যায়। ধরুন রিপেয়ার হলো না, এর পরবর্তী স্টেপ কি? এর পরবর্তী বললাম খুব খারাপ জায়গা ছিল, তখন ডিভোর্স মামলা মকদ্দমা, শুধু বললাম ভুল বোঝাবুঝি, প্রথমে বললাম ভুল বোঝাবুঝি। যদি যখন প্রাথমিকভাবে যদি রিপেয়ার করে, সত্যি আমি আমার দেখতে হবে যে স্ত্রীও যদি ভুল করে থাকে, না আমি আর ভুলটা করব না, ভুল করে ফেলেছি, স্বামীও ভুল করে থাকে, ভুলটা করব না। হ্যাঁ, কারণ আমার দায়বদ্ধতা শুধু স্ত্রীর প্রতি নয়, আমার সন্তানের প্রতিও, যাকে আমি পৃথিবীতে আমার দ্বারা যারা এসেছে, যাকে আমি সংস্কার দেব, সেটা না করে যদি আমি শুধুমাত্র ইন্দ্রিয় সুখের মধ্যে পড়ে থাকি, তার ফলে শুধু আমার পরিবারটা নষ্ট হচ্ছে তা না, সমাজ নষ্ট হচ্ছে, আমার সন্তানটা বাবা মাকে পাবে না, তার একটা ক্রিমিনাল হয়ে সমাজের বুকে একটা বুমেরাং হয়ে যাবে সমাজে, সে একটা ধ্বংসাত্মক অ্যাটম বোম হয়ে যাচ্ছে, সমাজটাকে ধ্বংস করে দেবে। তাহলে আমার দায়বদ্ধতা শুধু আমার দাম্পত্য জীবন, কাপলদের মধ্যে, শুধুমাত্র পরিবারের মধ্যে নয়, দাম্পত্য জীবনের বাইরে সামাজিক জীবন আছে, আমার সন্তান সমাজের অঙ্গ। যদি এটা আমরা বুঝি, তখন আমরা ওই কমপ্লেক্সের বাইরে থেকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। আর বাকি যেটা অফিসিয়াল বিষয়, যেগুলো অফিসে হ্যারাসমেন্ট হচ্ছে, বাসের ট্রামে দেখতে হ্যারাসমেন্ট হচ্ছে, অফিসে এরকম হয় অনেক দেখেছি আমরা, সঙ্গে সঙ্গে লিখিতভাবে একদম এখন অনলাইনে মেল করে দিতে পারা যাবে, অথবা লোকাল পুলিশ স্টেশনে সঙ্গে সঙ্গে লিখিত এফআইআর করে দিতে পারা যাবে। এখন খুব ভীষণ স্ট্রিনজেন্ট অ্যাকশন ইমপ্রম্পটলি নেওয়া হয়। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু একদম সময় নষ্ট করা উচিত না। আর পারিবারিক ক্ষেত্রে ভাবতে বলছি, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নয়, দুটো আলাদা। ওটা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত, এটা সঙ্গে সঙ্গে নয়। আর একটু ভাবুন, একটু নিজের কাছে বুঝুন। হ্যাঁ, আর সম্পর্কটা, পারিবারিক সম্পর্ক, এই বাইরের ঘটনাগুলো এগুলো ঘটে, তার থেকে বেশি পরিবার নষ্ট হওয়া মানে দেশ, সমাজ, রাষ্ট্র নষ্ট হয়ে যায়। এই পরিবারগুলো সংরক্ষিত করতে গেলে একটু ভাবুন। আমি পরিবারকে তখনই ভালো রাখতে পারবো যখন আমি আমার কথা না ভেবে অন্যের কথা ভাববো। আর মানুষ সুখী হয় কখন জানেন? যখন মানুষ অন্যকে সুখী করে। মায়েরা সুখী হয় সন্তানকে খাইয়ে, তার স্বামীকে খাইয়ে। তাই আমরা যতক্ষণ পর্যন্ত, যত দিন পর্যন্ত আমরা নিজের ভিতরে আমিত্বটাকে, আমার খুশি, আমার ইচ্ছা, আমার এটা শখ, এটা ভুলে গিয়ে আমি অন্যের সুখী করা, অন্যকে সুখী করা, অন্যকে খুশি করা, আমার পরিবার অন্য সদস্যগুলোর কার কোনটা প্রয়োজন, সেই দিকে মনোযোগী হই, সেই মানুষটার মতো সুখী পৃথিবীতে আর কেউ হয় না। পরিবারেও খুব সুখী থাকে, সেই মানুষটার মতো সুখী আর কেউ হয় না। আর যে মানুষ নিজেকে ভুলতে পারে, সে সব থেকে আনন্দ থাকে। যে নিজেকে ভুলতে পারে, নিজেকে অস্বীকার করতে পারে, সে সব থেকে বেশি ভালো থাকে। আর এইটাই হচ্ছে ভারতবর্ষের মূল আত্মার কথা। নিজেকে জানা মানে আমার কমপ্লেক্সগুলো নয়, আমার ভিতরে আমি কে তাকে জানা। আপনি তো একজন কবি মানুষও বটে, তো আপনার একটা কবিতা একটু আমাদেরকে শোনান। আমি আসলে আমার কাব্যচর্চা
এটা পারিবারিকভাবেই আমার দাদু তিনি শিক্ষাবিদ ছিলেন, তিনি কাব্য গ্রন্থ বহু রচনা করেছেন, গীতিকাব্য রচনা করেছেন এবং আমার পরিবারের মধ্যে চর্চা আছে। আমি আমার এই কলকাতা বইমেলা 2023-এ যে বইটি বেরিয়েছে, ডাক দিয়ে যায় ভুবনডাঙা, তার থেকে একটি কবিতা আমি বলার চেষ্টা করছি আসলে। হ্যাঁ, এই কবিতাটা আমি বেসিক্যালি খুব গ্রামে মানুষ মানে জন্মেছি, পরবর্তীকালে একটু মফস্বলে চলে আসি উচ্চ মাধ্যমিক দেবার পর। তা আমি আমার গ্রামে দেখেছি আমার খুঁড়তুতো জাটতুতো সব দিদিরা পাড়াতে বিভিন্ন লোককথা বা এসব ব্রত কথা ছিল, সেই ব্রত কথাগুলো শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছিলো। আমি পরবর্তীকালে যখন আমি একটু ম্যাচিওর্ড হলাম, বুঝলাম, দেখলাম ব্রত কথাগুলো আর কিছু নয়, নীতি কথা। এই ব্রত কথাগুলো বেসিক্যালি আমাদের দেখবেন মেয়েদের উপর বেশি জোর দেয়, মায়েদের উপর বেশি জোর দেওয়া হয় তাদের করার জন্যে। কারণ একটা সমাজ, একটা গৃহ, একটা দাম্পত্য জীবন টিকে থাকে কিন্তু মায়েদের জন্যে, আর মায়েরাই সেই সিমেন্টিং ফ্যাক্টর, মেয়েরা। তাই তাদের নিয়েই আমার এই একটা ছোট্ট কবিতার নাম যেদিন প্রথম বৃষ্টি হলো। উজান মেঘ ডাক দিয়ে যায় মেঘ বালিকার দেশে, জল চিকচিক চুকিটকিট নিটোল কালো মেয়ে, জল নিবি না ডাঙা নিবি তাই তো বলে দে। জলের দেশে বাসছে আমার, জলেই ভিজে থাকি, বাপ ঠাকুরদা হিজল হেতাল রাত্রিরে জোনাকি। খাল বিলেতে পদ্ম শালুক রৌদ্র ভরা দুপুর, কাজলা মেয়ে গোপন ঘরে সাজায় পুণ্যি পুকুর। পুণ্যি পুকুর পুষ্পমালা কে পূজের ভোরের বেলা, আমি সতী লীলাবতী 7 ভাইয়ের বোন ভাগ্যবতী। শ্বেত চন্দন দুর্বা ফুলে বারন্ত হোক পিতৃকুলে, পুণ্যি পুকুরে ঢালি জল নারায়ণ করেন অশেষ মঙ্গল। মেঘবালিকা উঠতে হঠাৎ চাঁদের সাথে দেখা, তার সাথেতে কেউ ছিল না, একদমই সে একা। চাঁদ বললে, ও মেয়ে শোন, খানিক দাঁড়া হেথা, বলে তো যা আগুন মেখে চললি একা কোথা। কোন সে টানে এই ফাগুনে বৃষ্টি হতে ছুটিস, শ্যামলা মেয়ে কাজ এলো চুলে ব্যাকুল হয়ে বরিস। বেজায় চোটে চাঁদের সাথে ভীষণ চেঁচামেচি, উঠতে মানা বসতে মানা, জীবন এটা নাকি। মুচকি হেসে চাঁদ বললে, পাগলি মেয়ে ওরে, আগুন মেখে এলো চুলে যাসনে অচিনপুরে। কুল হারানোর গান ভেসে যায় উদাস বাউল সুর, ঘর হারানোর বান ডেকে যায় দূর বহু সে দূর। অন্য কুলে অন্য ভুঁয়ে তুলসী তলায় সন্ধ্যাবেলা, অন্য মনে কাজলা মেয়ে প্রদীপ জালে নুয়ে। কুলকুলতী কুলবতী তুলসী তলায় দিয়ে মাটি, আমার যেন হয় স্বর্গে বাতি। মা কুল বাপ কুল শ্বশুর কুল 3 কুলে বাতি, আর জন্মে হব আমি লক্ষ্মী সরস্বতী। দেখতে দেখতে শ্রাবণ এলো, অচিনপুরে ডাক পাঠালো। গোধূলিতে হঠাৎ সেদিন ঝমঝমিয়ে বৃষ্টি এলো। শুষ্ক ঊষর মাটির বুকে মেঘবালিকা বৃষ্টি হলো। যেদিন প্রথম বৃষ্টি হলো, যেদিন প্রথম বৃষ্টি এলো। খুব সুন্দর, খুব ভালো লাগলো দাদা, আজকে আমাদের সাথে আপনি আসলেন, এতক্ষণ কথা বললেন, অনেক সুন্দর আলোচনা হলো। আবার অন্য কোনো এপিসোডে আপনাকে আবার আমরা পাবো আশা করছি। নমস্কার। ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ আমাকে ডাকার জন্যে, এবং আমি কথা বলে খুব আনন্দ পেলাম। ভালো থাকবেন সবাই, প্রত্যেক টিমকে, প্রত্যেক সদস্যকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ।
তো কেমন লাগলো আজকে আমাদের এই এপিসোড? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।